ভালোবেসে কোনো দিনও সুখ চেও না, সব কিছু ভুলে যেও না। ভালোবেসে কোনো দিনও সুখ চেও না, সব কিছু ভুলে যেও না। ফিরবার পথ নেই তবু আজ কেন মরে যাওয়া গেল না যে কিছুতে, তারে ভোলানো গেল না কিছুতে। ভুল দিয়ে ভালোবাসা দিয়ে, ভুল দিয়ে ভালোবাসা দিয়ে, বিষের পরশ দিয়ে ভোলানো গেল না কিছুতে, তারে ভোলানো গেল না কিছুতে, তারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। জানি না এই গানটাও তোমাদের কপালে আছে কিনা, আর আমার কপালে তোমাদের প্রশংসা কুড়ানো লেখা আছে কিনা। সকালবেলা যে ভিডিওটা দিয়েছি সেখানে রব নে বানা দি জোড়ি, ঠিক আছে, তুজমে রব দিখতা হ্যায় ইয়ারা মে ক্যা করু, এই গানটা করেছিলাম, কিন্তু আমার কপালেও জুটলো না, তোমাদের কপালেও জুটলো না। কি আর করা যাবে বলো, কপিরাইট তো আর আমার হাতে নেই, তাই না? অ্যাকচুয়ালি আমি এত প্রফেশনাল সিঙ্গারদেরকে ছাড়িয়ে গিয়ে গান করি যে ইউটিউবার কি হিংসায় জ্বলে পড়ে গিয়ে কপিরাইট ঠুস করে ছুঁড়ে মারে। বুঝতে পেরেছো তো? আমি না ভেবে পাই না, নিজের গলায় গান করছি। অ্যাকচুয়ালি বহুত গানে লিরিক্সেও কপিরাইট দেওয়া থাকে, ঠিক আছে? তো সেগুলোকে তুমি যেভাবেই আওড়াও, কবিতা ছড়া যেই ছলেই আওড়াও না কেন, তোমাকে দিয়ে দেবে, যদি একটু বুঝতে পারলো। হ্যাঁ, আমাদের কিমা দিদির মতন যদি গান করে তাহলে বুঝতে পারবে না। কিমা দিদি বিন্দাসভাবে সব গান করে, কোনো দিনও কপিরাইট দেয় না, ঠিক আছে? কিমা দিদিকে নিয়ে যখন কথাটা বললামই, তো কিমা দিদির উদ্দেশ্যে দুটো কথা বলে নিয়ে তারপরে পরে যাচ্ছি। কিমা দিদি, ও কিমা দিদি, তুমি বহিন ডাকছো, আবার বলছো শত্রু কোনো দিনও মিত্র হবে না, কোনো দিনও গলাগলি হবে না। কে বলেছে? আমি যদি কীর্তননগর রাধানগর গিয়ে তোমার বাড়ি অ্যাড্রেস, তোমার ছবি দেখিয়ে দেখিয়ে খুঁজে বের করে, যদিও বা আছে অ্যাড্রেস তারপরেও বলছি, যদিও বা আছে অ্যাড্রেস তারপরেও বলছি, যদি আমি তোমার বাড়িতে গিয়ে, ঠিক আছে, তোমার গলাটা জড়িয়ে ধরে বলি কিমা দিদি, কিমা দিদি, তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে? তুমি আমাকে তখন বলতে পারবে এই তুই আমার শত্রু, হ্যাঁ তুই আমার শত্রু, তুই আমার বাড়িতে ঢুকলি কি করে, তুই আমার গলা জড়িয়ে ধরলি কি করে? তুমি বলতে পারবে? না বিস্কুটকে আমার পিছনে লেলিয়ে দেবে? কোনটা করবে? নাকি চায়ের সাথে বিস্কুট দেবে? কোনটা করবে বলো? শত্রু শত্রু বলে চেঁচাচ্ছ, আমি কি তোমাকে চিমটি কেটেছি তোমাকে আমি? তুমি আমাকে শত্রু বলছো, একদম শত্রু বলবে না। বহিন যখন ডেকেছো বহিন হিসাবেই কথা বলবে। আমি যেমন তোমাকে দিদি হিসেবে ডেকেছি, যখন দিদি দেখছি, হ্যাঁ, আমাকে চিমটি কেটে না, আমি কিন্তু তাহলে তোমারে খচাবো। কাজল কাজল কাজল, যেটা শুনলে তোমার গায়ে শিহরণ জাগে, সেটা বলে তোমারে খচাবো, কাজল কাজল কাজল। ভালো লাগবে তখন? ভালো লাগবে না তো। তো যাই হোক, কিমা দিদির কি যেন বলতে গেলাম, ফোকলার পিছনে দাঁড়ানোর, তুমি পিছনে সামনে যেখানে খুশি দাঁড়াও, আই ডোন্ট কেয়ার, আমার দেখার দরকারই নেই। তুমি তোমার মতন করে সাপোর্ট করো, অসুবিধা নেই, ঠিক আছে? তোমার মেন মোটো যেমন মিনার আসল ফেস তুলে ধরা, মিনাই হচ্ছে তোমার আসল শত্রু। এখানে আমার কেউ শত্রু নেই, কেউ মিত্র নেই। তুমি যেমন আমাকেও শত্রু বানালে, আমার কেউ শত্রু নেই, কেউ মিত্র নেই। হ্যাঁ, কিছু পছন্দের মানুষ আছে, কিছু অপছন্দের মানুষ আছে, তাই বলে কেউ শত্রু নয়। আর যারা আমাকে নিয়ে দিনরাত নোংরা ভিডিও করছে, তাদেরকে আমি, তারা এক্সিস্টই করে না আমার জন্য, ঠিক আছে? তো যাই হোক, এইভাবেই আমি খুশিতে থাকি, তুমি এইভাবে খুশিতে থাকো। আর একটা ভিডিও কেন, দুটো ভিডিও চাই। দুবার আমি আমার কিমা দিদিকে হাসতে মুস্কুরাতে হুয়ে দেখনা চাহতি হুঁ, ঠিক হ্যাঁ? সমঝে? আচ্ছা, এইবার কিমা দিদি একটা কথা বলেছে, বিশ্বাস করবে না, কি রিলেটেবল আমার সাথে। আমার মনে হয় এরকমটা অনেকের সাথেই হয়। হ্যাঁ, যারা সংসার জিনিসটা জানে, বোঝে, কি মায়া যাদের মধ্যে জন্মায় না, তাদের সাথে এরকমটাই হয়। কিমা দিদি বলছে, আর আমি হেসেই যাচ্ছি, শুনে হেসেই যাচ্ছি, বলছে
এরকম কত হলো, কত ঝগড়াঝাটি অশান্তি হলো। ছেলে মেয়েকে বললাম এই চলে যাব, চল তুই আর তোরা, মানে আমি আর তোরা 2 সন্তানকে বগল দাবা নিয়ে করে নিয়ে চলে যাব। ওরাও রাজি, কিন্তু তারপরে ওরা একটা সময় কি করতো, উফ মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে ঠিক আছে যাবো যাবো যাবো। আবার বলতো যে এটা নিয়ে যাব, 2টো গ্যাস ওভেন, একটা গ্যাস ওভেন নিয়ে যাব, হ্যাঁ এই ট্রাঙ্ক নিয়ে যাব। বিশ্বাস করবে না বন্ধুরা, কিমা দিদির এই কথা শুনে আমি গত 1 মাস 1.5 মাস ধরে এই করছি জানো। আজ পর্যন্ত কোনো সময় এরকম হয়নি, এই 1.5 মাস ধরে আমি এরকম করছি। ভিডিওতে তো বলতে পারছি না, কারণ পরিবার সবাই বিক্রি করতে পারে না, কিন্তু এই ফিলিংসটার সঙ্গে আমার ভীষণ মিল। আমি এরকম বাবা মাকে ডেকে যে আই থাকবো না, চলে যাবো। 12 বছর সংসার করলাম প্রায়, ঠিক আছে, এই নভেম্বর আসলেই 12 বছর কমপ্লিট। আর থাকবো না, অনেক সহ্য করেছি। বাবা মা আসলো, হ্যাঁ বাবা মা আসলো, বোনরা তখন আর আমার পাত্তা দেয় না, ছোটো বোন তো একেবারেই পাত্তা দেয় না। ছোটো বোনকে বলছি দেয় থাকবো না, বাড়িতে থাকবো না, আমার জন্য ঘর খোঁজ কর, হ্যাঁ ঘর খোঁজ কর। এখন হয়তো এটাকে হাসির ছলে বলছি, কিন্তু সেই মোমেন্টে বিশাল ঝড় যায়। সে যেই মোমেন্টে আমরা এরকম ভাবি না যে বাড়ি ছেড়ে চলে যাব, সংসার ছেড়ে চলে যাব, বিশাল পরিমাণে কষ্ট হয়। কিন্তু পরে যখন ভাবি হাসি পায়, যে কিমা দিদির কথাগুলো বর্ণনাগুলো শুনলাম হাসি পাচ্ছে। এই হচ্ছে আসল সংসারের প্রতি মায়া, যে এত কিছু হয়ে যায় আমাদের উপর দিয়ে, তবু আমরা সংসারটাকে ত্যাগ করতে পারি না। এই যে কিমা দিদি বলে না যে তার হাজব্যান্ডের দিকে মুখের দিকে তাকিয়ে মায়া লাগে, এক্স্যাক্টলি আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়েও আমার সেই মায়া লাগে, কিছুতেই যেতে পারি না। মাঝখানে একবার বিয়ের হওয়ার 1.5 বছরের মাথায় আমি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে, ভাবো 1.5 বছরের মধ্যে এতখানি মায়া পড়ে গেছে। সদ্য বিয়ে হয়েছে তখন, আর 11 বছর পরে সেই মায়া 11 গুণ বৃদ্ধি পেয়েছে। বাবা মাকে নিয়ে যখন আমি ওই বারুণী মেলার সময়, মানে মতুয়া যে উৎসব হলো, সেই উৎসবের আগের দিন যে চলে গেলাম, মানে স্নানের আগের দিন চলে গেছি। তোমরা বিশ্বাস করবে না, তেজের ঠেলায় তো ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়েছি, 2-3টে ব্যাগ হয়েছে, সাথে রয়েছে শেরু, আর হচ্ছে কিসে যাব কোনো ঠিক ঠিকানা নেই, আছে সাথে বাবা মা। এখান থেকে যখন এখান থেকে তো বেরোলাম, ঠিক আছে, বরের মুখ কাচুমাচু হয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ির সামনে কিছু বলতেও পারছে না বেচারা। এই গলি দিয়ে বলবো না করে অনেক কিছু বলছি, হ্যাঁ রিজনগুলো হয়তো বলবো না, বাট এই ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই গলি দিয়ে যখন যাচ্ছি না, আমার মনে হচ্ছে বাবা আমি তো আমার হৃৎপিণ্ডটা কেটে এখানটায় রেখে যাচ্ছি, আমি কি করে যাচ্ছি, কেন যাচ্ছি, কি এমন কিসের, আমি তো যেতে পারবো না। কিন্তু তাও সামনের দিকে এগিয়ে চলেছি, পেছনের দিকে তাকাচ্ছি না, এমন ঠেটা, ঠিক আছে। তো ভেতর থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, তারপরেও যাচ্ছি। এবার যেতে যেতে ভাবছি ঠিক আছে যাই, কালকে চলে আসবানে, বাপের বাড়িতেই তো যাচ্ছি, অন্য কোথাও তো যাচ্ছি না, বাপের বাড়িতেই তো যাচ্ছি। কিন্তু ভেতরটা তো জানে অশান্তি করে যাচ্ছি, বাইরের মানুষটা জানবে না যে অশান্তি করে আসলো না এমনি বেড়াতে আসলো। তারপর গিয়েই ভাবছি কি কেন আসলাম। এইবার আমার ছোট বোন মুখ চোখে রঙ্গি ভঙ্গি, মানে নিতে পারছে না, ঠিক আছে, যে তুই আসবি, তাড়াহুড়ো করে বাবা মা গেল, এখন তুই এসে আবার বাড়ি যাওয়ার জন্য মত্ত হচ্ছিস, তুই যখন থাকতেই পারবি না তাহলে কেন আসলি, এই কারণে বিরক্ত বোধ করছে, ঠিক আছে, বুঝতে পারছি সবই। এবার পরের দিন সকালবেলা আমি বলছি আমি বাড়ি যাবো, মা বলছে আরে মানুষ কি বেড়াতেও আসে না, তুই তো আসিসই না, ঠিক আছে তুই যাস, আমি বলছি না তুই যাস, কিন্তু কমসে কম একটা সপ্তাহ তুই থাক, এত কিছু বহন করে নিয়ে আসলি, কমসে কম তুই একটা সপ্তাহ থাক। আমি তো নাছর বান্দা, যাবো না, থাকবো না তো থাকবোই না, বাড়ি আমি যাবই। তারপরে সেই কিচ্ছু পাচ্ছি না, প্রত্যেকটা গাড়ি বুক করা, এই ঠাকুরনগর সবাই আসবে বলে স্নানের জন্য, কিছুতেই পাচ্ছি না। সবাই আমাকে বলছে আগামীকাল, মানে ওই মেলা যেদিন স্টার্ট হবে সেই দিন বলছে কাক ভরে গিয়ে দিয়ে আসবো, কিন্তু আজকে পারবো না, এত মানে অ্যাক্টিভ দিয়ে আসবে আবার আরেকটিভ দিয়ে আসবে আবার আরেকটিভ, ঠিক আছে। তো তাদের সাথে তো আর ভাড়া দিয়ে আমি কুলিয়ে পারবো না যে আমি সেই ভাড়াই দেবো। আবার অনেকে আছে কমিটমেন্ট করে ফেলে, যে কথা দিয়ে ফেলেছে, তারপর আর কথার খিলাপ করতে পারবে না, কারণ এটা ভক্তবৃন্দের ব্যাপার স্যাপার, ঠিক আছে। তারপরে লাস্টে গিয়ে বিকেল বেলা উবের বুক করলাম, উবেরওয়ালা ঠাকুরনগর আসবে না, সে কি অবস্থা আমার। তারপরে কি করলাম,
তারপরে হচ্ছে তোমার আমার ছোট বোনের এক স্টুডেন্ট, এই তোমার টাইকন্ডো স্টুডেন্ট, মানে খেলাধুলা স্টুডেন্ট, সে টোটো চালায়। তারপরে তাকে নিয়ে তারপরে আমি বাড়ি আসি। সংসার হচ্ছে এমন জিনিস, এই মাঝখানেও আমি বাবাকে ডেকেছি, বাবা এমন বলেছে, আমি মনে মনে বলছি আর কোনোদিন বলবো না। আমি বাবাকে বলছি এরপরে যদি কিছু হয় আমি মরে যাব, তারপরেও জানাবো না। বলে তুই তো যাবি না, তাহলে কেন আমাকে ডাকিস? যখন ফোন করি তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলি, মনে হয় এখনই বেরিয়ে যায়, সত্যি শেরু না থাকলে এখনই বেরিয়ে যেতাম, এরকম একটা ভাব মনে হয়। হ্যাঁ, শেরুকে নিয়ে তো আর একা একা বেরোতে পারবো না, একজন লাগবে, বড় হয়ে গেছে তার জন্য। তাই সংসার না এত সহজে গড়া যায়, না সংসার এত সহজে ভাঙা যায়। এটাই হচ্ছে, এই কথাগুলো বললাম এই কারণের জন্যই মাঝে মধ্যে তোমরা আমার ভিডিও পাও না, বুঝতে পেরেছো? 11 বছর পরে গিয়ে যদি এরকম একটা ঝড় 1.5-2 মাস ধরে আমার উপর দিয়ে বয়ে চলেছে, আমি আমার হাজব্যান্ড দুজনে চেষ্টা করছি ঝড়টা যাতে নেমে যায় আমাদের ওপর থেকে, কিন্তু তার মাঝখানে যে প্রকোপটা মাঝখানে আসছে না, ঘূর্ণিঝড়ের মতন থামিয়ে দিয়ে চলে যাচ্ছে আমার মতন মেয়েকে, যে কিনা এত কিছুর সঙ্গে ফাইট করে এখানে টিকে রয়েছে। তো সংসার এমনই জিনিস, এমনই বস্তু, যার থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। সে তুমি মায়ার দিক থেকে বলো বা তোমার কোনো জরুরি, আজকে আমি যদি একটা ঘর ভাড়া নিই, আমি যদি থাকি, আমার কিন্তু ভিউজ আপ হবে, সেটা তোমরা ভালো মতন জানো। সবার ক্ষেত্রে, আমার একার ক্ষেত্রে না, যাদের একটু ফেস ভ্যালু হয়েছে তারা যদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, সেটা নাটক পারপাস হোক বা রিয়ালিটি পারপাস হোক, তাদের কিন্তু ভিউজ হবে। কিন্তু সবাই পারে না, ভিউজের জন্য সবাই সব কিছু করতে পারে না। সবাই কিন্তু মিনার মতন এরকম, মানে কি বলবো, ডেসপারেট হয় না। ডেসপারেট বলাটা ভুল, ডেসপারেট শব্দটা ওর ক্যারেক্টারের সঙ্গে যায় না। ওর ক্যারেক্টারের সঙ্গে ওই দাবানল শব্দটাই ভালো যায়, যে কিনা নিজের খিদের জন্য মানে লুটপাট পর্যন্ত করতে রাজি। হ্যাঁ, আমাদের খিদে পেলে ঘরে যদি কিছু না থাকে আনাজপাতি, আমরা কি করি, জোগাড় করার চেষ্টা করি। কিন্তু মিনা হচ্ছে এমন ক্যারেক্টার একটা, যে কিনা লুটপাট করে খাবে। ঠিক আছে, তো যাই হোক, এই কিমা দিদির এই কথাটা শুনে আমার এই বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আর সাথে সাথে এই ইউটিউবে যা চলছে সেটাও বর্ণনা করলাম। এক্ষেত্রে কিন্তু মন্দিরার মধ্যে এই জিনিসটা আমি দেখেছিলাম, যখন 2 দিনের জন্য বাড়ির থেকে সব কিছু নিয়ে ফ্ল্যাটে গেছিলো না, সেই দিন রাত্রেবেলায় আমাকে ফোন করে বলেছিল, এদি সব চারিদিক তো শ্মশান লাগছে রে, সংসার মানে তো সোমনাথের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সংসার মানে তো আমার সৌভাগ্যী কুটির, এখানে তো আমি টিকতে পারবো না রে, আমার চারিদিক শ্মশান লাগছে। সংসারের মায়া এরকমই। সেখানে কিন্তু ওই হুলো কিন্তু মন্দিরাকে ভালোবাসতো, ঠিক আছে, সে কিন্তু ভালোবাসা, অর্থাৎ সেই সময়ে অন্তত ওর সঙ্গে ছিল, ঠিক আছে, কিন্তু মন্দিরা কিন্তু সংসার ত্যাগ করে থাকতে পারেনি। এই হচ্ছে বিষয়। এবার মিনা কিন্তু সেই মন্দিরা ভালোবেসে বেরিয়ে এসেছিল, বাট মিনার ব্যাপারটা যা দেখছি সেটা মানে লেভেলের বাইরে, আমাদের চিন্তাভাবনা ততদূর পর্যন্ত পৌঁছাবে না। এবার যেটা নিয়ে বলবো, এই আমাদের নিজস্ব বিষয় বা আমাদের কিছু পার্সোনাল, যেটা কিনা আমরা রিলেট করতে পারি, সেটা নিয়ে বলতে একটুখানি বেশি বলে ফেললাম, বাট পুরোটা ক্লিয়ার করলাম। এবার অনেকের মুখে ঘুরে বেড়াচ্ছে যে মিনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, আর মিনা হচ্ছে এটা ভিডিও শ্যুট পারপাস বিয়ে করেছিল, বিয়ে নাটক করেছিল। দেখো, कहने को तो कुछ भी हम कह सकते हैं, है ना, प्रूफ कौन करेगा कि वो नाटक था या वास्तव में उन दोनों का शादी हुआ था? कौन प्रूफ करेगा? सीसीटीवी फुटेज नहीं है, बट पुरोहित जी है ना, पुरोहित जी है तो है, उनको तो याद होगा। तो এই ব্যাপার না, এটা নিয়ে কিছুই হবে না, সত্যি বলছি। এই যে জেল খাটা হেনা তেনা এই সমস্ত কিছুই হবে না। মেন বিষয় হচ্ছে এই ডিভোর্সটা তো স্মুথলি হয়েই যাবে, যা বোঝা গেছে তাতে করে ডিভোর্সটা স্মুথলি হয়ে যাবে, আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করার পরে 6 মাস কেন অনেক দিনই কেটে গেছে, তো যখন দুপক্ষই রাজি রয়েছে তখন ডিভোর্সটা হয়ে যাবে। মাঝখানে এই ফোকলাকে দিয়ে কিছু কাজ হাসিল করার চেষ্টা চলছে, সেটা আমি এখানে মুখে ভাঙিয়ে বলবো না, যারা এখানে বুদ্ধিমতী আছো তোমরা সবাই বুঝতে পারছো। আমি আর এই আইনের বিষয়টা নিয়ে ডিটেলসে যাচ্ছি না। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, নাটকও হতে পারে, আবার মিনা এটাও বলতে পারে
যে আমাকে ফোর্স করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে, করতেই পারে, বলতেই পারে, कहने को तो हम कुछ भी कह सकते हैं। যেরকম কিনা ফোকলা বলল যে আমাকে এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে মিনার অসভ্য মা। আমার ওই মহিলাটার কথা মুখেই আনতে ইচ্ছা করে না। ওই মিনার অসভ্য মা ফোকলাকে ব্ল্যাকমেইল করেছে, ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে, যাতে করে মিনাকে ফোকলা বিয়ে করে। আমি তো বলবো ফোকলা দুধ পিতা বাচ্চা না, অ্যাকচুয়ালি ওই প্রেম 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 এই সমস্ত করে করেও নিজের লাইফটাকে বরবাদ করে দিয়েছে। ও এখন হারে হারে টের পাচ্ছে যে প্রেম ভালোবাসা বিয়ে, প্রেম ভালোবাসা বিয়ে, প্রেম ভালোবাসা বিয়ে। বিয়ে কয়বার করে মানুষ? বিয়ে কয়বার করে? একবার মানুষের ঠেক খেলে দ্বিতীয়বার কমসে কম নিজের মাথাটাকে মুড়িয়ে নিয়ে তারপরে মানুষের চিন্তাভাবনা করে। আর এই ফোকলা প্রথমবারও যেই কেস করেছে, পরের বারও সেই কেস করেছে। প্রথমবার তো তাও একটা ব্যাচেলার মেয়েকে বিয়ে করেছিল, আর এইবার বিবাহিত মহিলাকে বিয়ে করেছে। তাহলে ও দুধ পিতা বাচ্চা নয়? হ্যাঁ, যা করেছে পুরো হোসো হাওয়াজে করেছে। হ্যাঁ, মাঝখান থেকে এদের ইন্টেনশনটা বুঝতে পারিনি, সেই জায়গায় ফোকলা ঠকেছে, সেইটা মেনে নেওয়া যায়। কিন্তু পুরোটাই কেউ জোর করে করিয়েছে বা ব্ল্যাকমেল করে করিয়েছে, এটা আমি মানতে নারাজ। ঠিক আছে, এবার হচ্ছে যদি কেউ প্রুফ করতে পারে যে सच में शादी हुआ था, ব্যাস হয়ে গেল। আর যদি কেউ প্রুফ করতে পারে नहीं ये वीडियो पर्पस शूट किया था हम लोगों ने, बट उसको कभी पब्लिश नहीं किया, ঠিক আছে, তো এটা সম্পূর্ণই ভবিষ্যতের উপরে আমরা ছেড়ে দিই যে আখেরে কি হবে। এই যে এত তাম ঝাম, এত লাইভ, ফোকলা এত লাইভ করলো, এত কিছু জানান দিল, আখেরে কি হবে? ফুটুস না বোম, ফুটুস না বোম, এটা কি হয় সেটাই হচ্ছে আমাদের দেখার। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আসছি আরও একটা নতুন ভিডিওর সাথে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে আমার কিমা দিদির মতন এরকম সাংসারিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, রিলেট করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে পড়ে ভালো লাগবে যে আমাদের মতন এরকম মায়াধারী মানুষ আছে পৃথিবীতে, এক্সিস্ট করে আরও অনেক সংখ্যায়। আর হ্যাঁ, মিনার মতন এরকম মানুষও আছে। তো যাই হোক, এইভাবেই দুনিয়াটা চলছে। সবাই একরকম হলে তো আর হয়েই গেছিলো, আমরা কন্ট্রোভার্সি করবো কাকে নিয়ে, তাই না? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, কিমা দিদি, শত্রু বলবা না, বহিন ডাকছো বহিনই মানবা, মনে থাকে জানো।